সম্মানিত ভিউয়ার্স, আমরা এর আগে দেখেছিলাম আমাদের সফটওয়্যারে কিভাবে আমরা প্রোডাক্ট এড করতে পারি। আজকে দেখব কিভাবে আমরা প্রোডাক্ট আ আমাদের সাপ্লায়ার থেকে কিনবো এবং কিভাবে সেটা আমাদের কাস্টমারের কাছে সেল করব। এই স্টেপটা দেখব। তো আমরা এটা ২ টা স্টেপেই দেখব। তো দেখেন আমরা যে প্রোডাক্টটা বানাইছিলাম এই প্রোডাক্ট গুলো এখন কারেন্ট স্টক ০,০,০,০,০০ হয়ে আছে। তো এটা আমরা কিভাবে পারচেজ করব সেটাই দেখব। তো পারচেজ এর সাথে রিলেটেড বিষয় হচ্ছে কনট্যাক্ট এর মধ্যে ১ সাপ্লায়ার, ২ হচ্ছে কাস্টমার। তো সাপ্লায়ার এর যদি আমি ক্লিক করি তাহলে সাপ্লায়ার এর এখানে লিস্ট চলে আসবে যখন আমরা সাপ্লায়ার এর থেকে পারচেজ শুরু করব। এবং তার লাইফ টাইম, লেজার সবকিছু এখানে তৈরি হবে। যেহেতু এখন কোন সাপ্লায়ার নাই, তাই কিছু দেখাচ্ছে না। লিস্ট ফাঁকা দেখাচ্ছে। একইভাবে কাস্টমার। একইভাবে আমরা কাস্টমারের সব লেজার প্রতিটা কাস্টমারের তার সঙ্গে মানে যাবতীয় লেনদেন, পেমেন্ট, সেল পাতি সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আ আমাদের এখানেও কোনো কাস্টমার নাই। তবে লিস্টে একটা কাস্টমার রয়েছে ওয়াক ইন কাস্টমার। ওয়াক ইন কাস্টমারটা হচ্ছে কি সিস্টেমের ডিফল্ট কাস্টমার। এটা ধরেন বাংলা ভাষায় এরকম যদি বলি যে একজন কাস্টমার দোকানে আসলো, সে এসে একটা জিনিস নিয়ে চলে গেল। তার ভবিষ্যতে আসার সম্ভাবনা খুবই কম। নগদে নিয়ে চলে গেছে। এর সঙ্গে বাকি কোনো লেনদেন হয় না। আর ভবিষ্যতে সে আসবে কিনা বা তার ডাটা রাখার আমার কোনো প্রয়োজন নাই। এইটা হচ্ছে ওয়াকিং কাস্টমার। আর যখনই একজন কাস্টমারের ডাটা রাখার আপনার প্রয়োজন হবে, হ্যাঁ? তখনই আপনাকে কাস্টমার এড করতে হবে। তো আমরা চাইলে এইখান থেকে কাস্টমার এড করতে পারি। আবার চাইলে সাপ্লায়ার এ ঢুকে এখান থেকেও সাপ্লায়ার এড করতে পারি। তো আমরা এখান থেকে করব না। এই কাজটা আমরা যখন পারচেজ বা সেল করব সেই জায়গা থেকে করে ফেলবো একদম। চলেন আমরা ১ম এ আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টের স্টক যোগ করব কিভাবে, কিভাবে পারচেজটা করব সেটা একটু দেখি। তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। এই যে ৪২০ ইয়ার্ড টেপ যেটা আছে, হ্যাঁ? তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব। তো চলেন আমরা যাব পারচেজ এ। এই যে পারচেজ মেনুতে যাব। গিয়ে আমরা লিস্ট পারচেজ এর ভেতরে অথবা এড পারচেজ থেকে ১ম এ পারচেজ তৈরি করব। যখন আমাদের পারচেজ হয়ে যাবে তখন সেগুলো লিস্ট পারচেজ এর মধ্যে এই জায়গায় লিস্ট আকারে চলে আসবে। তো আমরা এখান থেকে এড পারচেজ করতে পারি অথবা এখান থেকে এড করতে পারি। তো চলেন আমরা যেকোনো এক জায়গা থেকে ক্লিক করলেই হলো। আমরা পারচেজ শুরু করলাম। আমাদের এই সেকশনটা, এই পেজটা কিভাবে আমরা পারচেজ করব আমাদের সাপ্লায়ার এর কাছে থেকে। তো ১ম এ দেখতে পাচ্ছি এখানে সাপ্লায়ার এর একটা অপশন রয়েছে। তো আমরা সাপ্লায়ার এখানে বলছে প্লিজ সিলেক্ট। আমাদের তো আসলে কোনো সাপ্লায়ারই নাই। তাহলে আমরা সাপ্লায়ার তো আগে ১ম এ তৈরি করব। তো চলেন আমরা তৈরি করি। প্লাস করলাম, করে ধরেন সাপ্লায়ারটা ইন্ডিভিজুয়াল হতে পারে। মানে একজন ব্যক্তি আপনাকে সাপ্লাই করে। এটা ইন্ডিভিজুয়াল। আর একজন প্রতিষ্ঠান যে আপনাকে অনেক কিছু সাপ্লাই করে। তো তখন আপনি ইন্ডিভিজুয়াল এ ক্লিক করতে পারেন অথবা বিজনেস এ ক্লিক করতে পারেন। এখন ইন্ডিভিজুয়াল আর বিজনেস এ কিছু ইনফরমেশন ভিন্ন, ভিন্ন হয়। এটা আপনারা একটু দেখে নিবেন তাহলেই হলো। আমি একটা ইন্ডিভিজুয়াল কাস্টমার তৈরি করতেছি। নাম এবিসি। এবিসি নামে একজন কাস্টমার। আর তার ফোন নাম্বার সাপোজ এইটা দিয়ে দিলাম। আচ্ছা এখানে হাসান চলে আসছে, এটা বাদ দিলাম। জিমেইলটাও আমার দরকার নাই। থাক, আমার অটো ফিল হয়ে গেছে। এখন এই যে তার নাম এবিসি এবং ফোন নাম্বার এইটা আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। আপনারা যদি চান মোর ইনফরমেশন এ গিয়ে তার এই যে অ্যাড্রেস লাইন তারপরে আ আরো সব সিটি-টিটি আছে এগুলা আপনারা চাইলে এড করতে পারেন। তো আমি এত কিছু করলাম না। আমি জাস্ট নাম এবং ফোন নাম্বার দিয়ে একটা কাস্টমার সেভ করে দিলাম। দেখেন আমার এবিসি চলে আসলো। আমি যদি এবিসি কাস্টমার আমার আগে থেকেই থাকতো তাহলে আমি কি করতাম? এখানে জাস্ট সার্চ করতাম এবিসি। তাহলে আমার এবিসি এই যে এভাবে চলে আসতো। ঠিক আছে? এখন পরের অপশনটা রেফারেন্স নং। এই রেফারেন্স নাম্বার ধরেন আপনার কাছে ও সাপ্লায়ার তো আপনাকে একটা ইনভয়েস পাঠায়। তো ইনভয়েসের যে রেফারেন্স নাম্বারটা থাকে বা ডেট বা আপনি যা ইচ্ছা তাই এই জায়গায় নোট রাখতে পারেন। আপনার সুবিধার্থে বোঝার সুবিধার্থে যে এইটা আমি এই জায়গা থেকে এইভাবে কিনছি। এটা যেন আপনি বুঝতে পারেন। আচ্ছা এখন পারচেজ ডেট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। হতে পারে যে আমি গতকালকে পারচেজ করেছি, কোন কারণে আজকে এন্ট্রি করছি। এখান থেকে আপনি ডেটটা চেঞ্জ করে নিবেন। এরপরে
বিজনেস লোকেশন, এটা হচ্ছে ফাইজা ভ্যারাইটিস কালেকশন আছে। যদি আপনাদের একাধিক বিজনেস থাকে ড্রপ ডাউন আসবে। কোন ড্রপ ডাউনে এই প্রোডাক্ট গুলো যাচ্ছে সেটা আপনি বলে দিতে পারবেন। আচ্ছা, এরপরে চাইলে এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন, না চাইলে না। এইবার আমরা হচ্ছে সাপ্লায়ার এর অপশনটা, মানে অনেক কিছু আছে কিন্তু আমরা শুধু এখান থেকে সাপ্লায়ার এড করলাম। রেফারেন্স দিলাম, আচ্ছা দিলাম 1 2 3। এরপরে হচ্ছে এই জায়গাটায় আমরা এখন প্রোডাক্ট ধরবো যে আমরা কোন প্রোডাক্টটা পারচেজ করছি। তো যাদের হচ্ছে বারকোড স্ক্যানার আছে তারা বারকোড স্ক্যান করে এই জায়গাটায় ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে সার্চ করতে পারেন অথবা টাইপ করতে পারেন। তো আমরা বলেছিলাম যে 420 একটা, হ্যাঁ এই যে 420 ইয়ার্ডের একটা টেপ ছিল, এই প্রোডাক্টটা আমরা পারচেজ করব। এখন আপনি চাইলে এখানে একাধিক প্রোডাক্ট একসঙ্গে সার্চ করে নিচের কলামে যোগ করতে পারেন। যেমন আমি যদি উদাহরণ দিই, আমার আরেকটা প্রোডাক্ট দেখা লাগবে। আমি হচ্ছে নেক্সট আরেকটা ট্যাবে গেলাম। যাওয়ার পরে এই ধরেন হচ্ছে এই যে বাবল র‍্যাপ। তো আমরা প্রোডাক্ট সার্চ করতে পারি কি দিয়ে? নাম দিয়ে সার্চ করতে পারি। আবার হচ্ছে এখানে এখানে যে এসকিউ কলাম আছে এটা দিয়েও সার্চ করতে পারি। তো এটা আমরা এসকিউটা এর পাচ্ছি কি 0010, এই বাবল র‍্যাপের এসকিউটা। আবার বাবল র‍্যাপও লিখতে পারি। যদি আমি বাবল লিখি BU, দেখেন চলে আসছে। ঠিক আছে? এবং এই যে এসকিউটা চলে আসছে। তো আমি যদি এখন 0010 সার্চ করি তাহলে আমার ডাইরেক্ট নিচের কলামে চলে আসবে। অর্থাৎ সার্চটা কিভাবে কাজ করে? যখন আপনি একটা কিওয়ার্ড এখানে টাইপ করবেন সেটা আপনার সফটওয়্যারে আছে এবং ওই কিওয়ার্ডটা ইউনিক হয়ে গেছে। অর্থাৎ ধরেন বাবল যখন আমি টাইপ করছি তখন আমার ২-৩ ধরনের বাবল চলে আসছে। কিন্তু আমি যখন কোড টাইপ করছি তখন কোডটা ইউনিক। সুতরাং ও হচ্ছে ডাইরেক্ট নিচের রতে চলে আসছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এইভাবে আপনি একাধিক প্রোডাক্ট এড করতে পারেন। তো দেখা গেল যে এই যে টেপটা, এই টেপটা আমি হচ্ছে কিনছি সম্ভবত ১২ পিস। ১২ পিস কিনতেছি। আমি এগুলো তো আগেই সেট করে রাখছিলাম। এখন ১২ পিসের কেনা দাম কত? এটার হচ্ছে বিক্রি দাম কত? আপনি ২ টা জায়গায় ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। আপনার আগের ইনফরমেশন অনুযায়ী ৳২৩০ কেনা দাম ছিল, বিক্রি দাম আপনি ৳২৫০ করছিলেন। কিন্তু এখন কোন কারণে প্রাইস চেঞ্জ হচ্ছে। তখন আপনি এই জায়গাটা ৳২৪০ করেন এবং হচ্ছে বিক্রি দামটাও আপনি ৳২৬০ করেন। তাহলে আপনার প্রোডাক্ট গুলো এইভাবেই মানে হিসাব দেখাবে যে এই রেটে কিনছেন, এই রেটে বিক্রি করছেন। আপনার প্রফিট ক্যালকুলেশন এইরকম। এরপরে বাবল র‍্যাপটা যা আছে আমি এটা রেখে দিলাম। যে হ্যাঁ, এটা যা আছে তাই। বাবল র‍্যাপ কিনছি কটা? আমি হচ্ছে ১০ টা বাবল র‍্যাপ কিনছি। এখন দেখেন এইটা ২ টা মিলে আমার হচ্ছে আ ১২ টা এবং ১০ টা মিলে টোটাল ২২ টা আইটেম এবং বিল হয়েছে ৳১৭,০০০, ৳১৭,৮৮০। তো আমার হচ্ছে প্রোডাক্ট সেকশনও শেষ। আমি উপরে কাস্টমার ধরাইছি, এরপরে প্রোডাক্ট সার্চ করেছি। এবার নিচে এসে পেমেন্ট ইনফরমেশন। তো এখানে আচ্ছা তার আগে হচ্ছে ডিসকাউন্ট ইনফরমেশন একটা আছে। তো এটা আসলে সচরাচর প্রয়োজন হয় না। যদি হয় তাহলে দিবেন। যে কাস্টমার এই বিলের উপরে আপনাকে ৳৮০ ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এখান থেকে ফিক্সড করেন। ফিক্সড করে এখানে ৮০ লিখে দেন। আপনার ৳৮০ ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি পার্সেন্ট হিসাব হয় যে আপনাকে 10% বা 3% ডিসকাউন্ট দিয়েছে, তখন আপনি এখানে পার্সেন্ট সিলেক্ট করে এখানে 3 বসায় দিবেন। তাহলে টোটাল 3% ক্যালকুলেশন এই যে হয়ে যাচ্ছে। তো আমি এটা কিছু রাখছি না। জাস্ট বুঝালাম আপনাদেরকে, কিছুই রাখছি না। গেল। এখন এই পারচেজ এর একটা আপনি নোট রাখতে পারেন আপনার সিস্টেমে যে এই পারচেজটা কখন কিভাবে হইছে, মানে উদ্দেশ্যটা কি হ্যান-ত্যান এরকম নোট রাখতে পারেন। না চাইলে না। এর পরের সেকশনটা হচ্ছে আ শিপিং চার্জের সেকশন। আপনি চাইলে এখানে আপনার ওই পারচেজটা নিয়ে আসতে যে খরচ হচ্ছে এটা আপনি দিতে পারেন। তো এই জায়গায় আমার অভিজ্ঞতা থেকে একটা বিষয় বলে রাখি। আপনি যখন হচ্ছে এই জায়গায় প্রোডাক্টের দাম আপনি দিয়েছেন, একটা ৳১৫০০, একটা হচ্ছে ৳২৪০। এখন এটা ধরেন জেনুইন প্রোডাক্টের দাম। কিন্তু আপনার আম কেন আ কেনার দামের সাথে আরো পরিবহন খরচ যোগ আছে। এখন আপনি চাইলে শিপিং চার্জ এখানে আপনি হচ্ছে দিতে পারেন যে আমার এটা কিনে নিয়ে আসতে টোটাল ৳৪০০ খরচ হইছে ভাড়া হিসাবে। এখানে আপনি ডিটেইলস লিখতে পারেন। সেই সাইট ডবল পি আই শিপিং। ঠিক আছে? এখন ক্যালকুলেশন কি হবে? টোটাল টাকা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে? টোটাল টাকা বেড়ে গেছে। আপনার সিস্টেম বুঝবে
যে হচ্ছে এইটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস ১৫০০ টাকা প্রোডাক্ট প্রাইস। আর আপনার অ্যাকাউন্ট থেকে খরচ হয়েছে এই ৪০ টাকা এক্সট্রা আপনার খরচ হয়েছে। আপনাকে সিস্টেম ১৫০০ টাকা থেকেই ক্যালকুলেশন করে দেখাবে। এখন অনেক উম সফটওয়্যার ইউজার কি করে যে এই যে ৳৪০০ টাকাটা যেটা অতিরিক্ত খরচ হলো, এটা তো আপনার প্রোডাক্টের দামের সাথে যোগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওরা কি করে, এই যে, যে কয়টা আইটেম এখানে কি মানে ক্রয় করছে, এর সঙ্গে ওই কিনা দামটা ভাগ দিয়ে আপনার হচ্ছে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়। তো যদি আমি বলি যে এরকম যে, ঠিক আছে এখানে আমার ৳২৪০ টাকায় কিনছিলাম এবং পরিবহন খরচ দিয়ে আমার আ ৳২৫০ খরচ হয়েছে। ঠিক আছে? এখন আমি এটা বিক্রি করব হচ্ছে ৳২৭০। এইভাবে আপনি চাইলে প্রোডাক্টের দামের সাথেও খরচটা যোগ দিয়ে দিতে পারেন। আবার যদি চান যে না আমি নিচে আলাদাভাবে দেখাবো, সেটাও দেখাতে পারেন। তবে মনে রাখতে হবে প্রোডাক্টের দামের সাথে দিলে প্রফিট ক্যালকুলেশন ওই দাম অনুযায়ী হবে। আর যদি আপনি নিচে এই জায়গায় দেন তাহলে প্রোডাক্টের দাম যা দিয়েছেন সেখান থেকেই ক্যালকুলেশন হবে। আর এটা এক্সট্রা আপনার খরচ হিসাবে এড হয়ে যাবে। আচ্ছা। এরপরের সেকশন হচ্ছে পেমেন্ট সেকশন। পেমেন্ট সেকশনটা কি? পেমেন্ট হচ্ছে আপনি সাপ্লায়ার থেকে যে মালটা কিনলেন, এখন এটা বাকিতে কিনলেন নাকি নগদে কিনলেন? টাকা কি পেমেন্ট দিবেন নাকি পরে দিবেন? এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়। তো দেখেন নিচে দেখাচ্ছে পেমেন্ট ডিউ ৳১৮,০০০। ঠিক আছে? এখন আপনি যদি এর মধ্যে থেকে ওকে সাপোজ হচ্ছে ৳১০,০০০ দিয়ে থাকেন। ১০,০০০ দিয়েছেন। তাহলে আপনার ডিউ হলো কত? ৳৮,০০০। আবার আচ্ছা এই ৳১০,০০০ আবার কি মাধ্যমে দিয়েছেন? সেটা আবার উল্লেখ করে দেওয়া যায় এখান থেকে। যে আমি তাকে ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, বিকাশে দিয়েছি, নগদে দিয়েছি। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আপনি এখান থেকে তাকে ক্যাশে দিয়েছেন। এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আ আপনার ডিউটা এখানে দেখতে পাচ্ছেন যে বাকি আমার কত টাকাটা ডিউ আছে। তো আমি এই এইটা যেটা করতেছি এখানে আমি আসলে কোন পেমেন্ট দিব না। আমি হচ্ছে এটা পুরোটাই ডিউ রাখবো। তো আমি এই জায়গাটা ফাঁকা রেখে দেব। তাহলে আমার টোটাল ডিউ ১৮,০০০ হয়ে গেল। আমি এই পেমেন্ট গুলো পরে দিতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি সংক্ষেপে একটু ওভারভিউ করে আসি। কি করলাম? সাপ্লায়ার ধরেছি, রেফারেন্স দিয়েছি, ডেট চাইলে চেঞ্জ করেছি, না চাইলে না। এরপরে প্রোডাক্ট গুলো সার্চ করেছি। এরপরে আমার ডিসকাউন্ট সেকশনটা বর্ণনা করেছি। আমি চাইলে ডিসকাউন্ট অপশনটা রাখছি, না চাইলে না। এরপরে শিপিং সেকশনটাও বর্ণনা করেছি। এরপরে আমি পেমেন্ট সেকশনে এসে পেমেন্টটা হয় দিয়েছি অথবা দেইনি। কিছু দিয়েছি অথবা কোন অংশই দেইনি। এরপরে জাস্ট হচ্ছে এটা সেভ দিয়ে দিই। সরি। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে 0 ভ্যালু রাখতে হবে। মানে কোন একটা ভ্যালু রাখা লাগবে। এই হচ্ছে বিষয়। এমপ্টি রাখা যাবে না, 0 ভ্যালু রাখতে হবে। তো যাই হোক এবার আমি সেভ দিয়ে দিলাম। ইনভ্যালিড ইনপুট চেক কোথায় কিছু একটা ভেজাল হইছে। আচ্ছা এখানেও মানে ডিফল্ট ভাবে 0 থাকে। আমি বর্ণনা করতে গিয়ে এই 0 গুলো উঠে গেছে। এটা হচ্ছে সমস্যা। তারপরে এই যে এখানেও ডিফল্ট ভাবে 0 ছিল। ঠিক আছে? তো এগুলা উঠে গেছে। এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক এবার আমি হচ্ছে সেভ দিয়ে দিলাম। দেখেন। এই যে দেখেন আমার পারচেজ এর মধ্যে লিস্ট পারচেজ রিডাইরেক্ট করে নিয়ে চলে আসছে এবং হচ্ছে একটা পারচেজ এড হয়ে গেছে। এখন এই পারচেজটা কার নামে এড হয়েছে? এবিসি সাপ্লায়ার এর নামে এবং হচ্ছে এর মধ্যে ৳১৮,০০০ গ্র্যান্ড টোটাল ছিল। পারচেজ করেছি ৳১৮,০০০ এবং হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস কি ডিউ এবং হচ্ছে পারচেজ স্ট্যাটাস আমি প্রোডাক্ট গুলো রিসিভ করে নিয়েছি। আচ্ছা। তো এখন আমি যদি মনে করি যে পারচেজটা দেখব তাহলে ভিউ করবেন। দেখেন ভিউ করেন, ক্লিক করলাম। মানে আমি হচ্ছে এই বডিটার উপরে ক্লিক করলাম অথবা অ্যাকশন থেকে ভিউ করলাম। তখন দেখা যাচ্ছে যে আমি কি পারচেজ করছি, কোন লোকেশনে নিয়েছি, সাপ্লায়ার কে ছিল, ডেট কি ছিল, স্ট্যাটাস কি, তারপরে ডিটেইলস, ডিসকাউন্ট হ্যান-ত্যান কি, কি ছিল এই সবকিছু আপনি পারচেজ এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এইটা গেল হচ্ছে পারচেজ থেকে। এবার তাহলে আমার প্রোডাক্টটার আসলে স্টক ঢুকেছে কিনা সেটাও তো একটা দেখার বিষয়, তাই না? তো চলেন আমি হচ্ছে প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে গিয়ে লিস্ট প্রোডাক্টে গেলাম। লিস্ট প্রোডাক্টে গিয়ে দেখেন আমার ১ম ২ টা প্রোডাক্টই আমি পারচেজ করেছিলাম। এইগুলা আগে 0 ছিল। এখন এই যে ১২ টা ১০ টা আমার পারচেজ হয়ে গেছে। অর্থাৎ আমি স্টক ঢুকায়ে নিলাম। এখন রিলেটেড একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে আমি যে সাপ্লায়ার এর থেকে পারচেজ করলাম ওই সাপ্লায়ার এর প্রোফাইলে কি অবস্থা? তো আমি কনট্যাক্ট থেকে সাপ্লায়ার এর মধ্যে গেলাম। সাপ্লায়ার এর মধ্যে গিয়ে দেখেন এখানে একটা সাপ্লায়ার আমি যেটা তৈরি করলাম কিছুক্ষণ আগে ওই সাপ্লায়ারটা এড হয়েছে এবং তার প্রোফাইলে বলছে যে তার হচ্ছে ৳১৮,০০০ টোটাল পারচেজ ডিউ আছে এবং হচ্ছে টোটাল
পারচেজ রিটার্ন আছে যদি ফেরত পাঠান সেটা বলছে। তো তার হচ্ছে ডিউ আছে ৳১৮,০০০। এখন এখানে একটা বিষয় একটু বলে রাখি। এই যে দেখেন এই ঘরগুলো ফাঁকা, এই ঘরগুলো ফাঁকা। তো আমাকে হচ্ছে এভাবে টেনে দেখতে হচ্ছে বিষয়টা। আসলে আমাদের সফটওয়্যারটা একটু বিশদ। হ্যাঁ? এজন্যে আপনার হচ্ছে অনেক অপশন আছে। আ যার জন্যে মাঝে মধ্যে UI টা একটু মানে বিরক্ত লাগে যে এটা কেন, এটা কেন? তো এইটার সলিউশন হচ্ছে যেকোনো জায়গায় আমাদের এরকম যতগুলো লিস্ট পাবেন সব জায়গাতে কলাম ভিজিবিলিটি আছে। কলাম ভিজিবিলিটির মধ্যে যান, গিয়ে হচ্ছে তার বিজনেস নেম, তার ইমেইল, তার ট্যাক্স নাম্বার জাস্ট ক্লিক করেন। একবার ক্লিক করলে হচ্ছে ওপেন হচ্ছে, একবার ক্লিক করলে হাইড হচ্ছে। ঠিক আছে? মানে এই যে কলামগুলো কমে যাচ্ছে দেখেন। এরপরে হচ্ছে পে টার্ম, তারপরে ওপেনিং ব্যালেন্স, অ্যাডভান্স ব্যালেন্স, তারপরে কত তারিখে এড হইছে, মোবাইল নাম্বার, পারচেজ রিটার্ন, তারপরে এই যে পরের কলামগুলা জাস্ট ক্লিক করে আমি হচ্ছে এইটা হাইড করে দিলাম। দেখেন আমার এখন হচ্ছে একটা অংশের মধ্যে সব চলে আসছে। আমাকে আর হচ্ছে স্ক্রল করতে হচ্ছে না। আর এইটা হচ্ছে ব্রাউজারে সেভ থেকে যায়। আপনাকে বারবার মানে যে এই কলাম ভিজিবিলিটি যে বারবার করতে হবে এরকম না। একটা ব্রাউজারে ওই যা থাকবে ওইভাবেই মানে ব্রাউজার ক্লিন না হওয়া পর্যন্ত এভাবে থেকে যায়। আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়। তো আমি এই ভিডিওটা এখন আর বড় করতে চাচ্ছি না। আমি হচ্ছে এখানে এটা শেষ করতে চাচ্ছি। এরপরে কিভাবে সাপ্লায়ারকে পেমেন্ট দিব, কিভাবে আ আপনার হচ্ছে আ সেল করব এই বিষয়গুলো আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।